৭১ পরে ৫৪ বছর পরে জীবনে রাজনৈতিক দলগুলো যে অপরচুনিটি আপনার জন্য সৃষ্টি করতে পারে না এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা করেছে, সেটা হচ্ছে হ্যাঁ এবং না। আমি মনে করি এটা শুভবুদ্ধির উদয় হয়েছে এবং এটা একটা গ্রেট ডিসিশন নিয়েছেন, মানে দেরিতে হলো, মানে হার পক্ষে সুস্পষ্টভাবে অবস্থান নিয়ে। তোমাকে বধিবে যেজন গোকুলে বাড়িছে সে, একটা ঐতিহাসিক কথা আছে। অর্থাৎ যার হাতে আপনার পতন হবে সে খুব ধীরে সুস্থে সূক্ষ্মভাবে আপনারই ছত্রছায়ায় বেড়ে উঠছে। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে ভারত যে খুব একটা খুশি নয় তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ যে এখন আর শেখ হাসিনার গোলাম বাংলাদেশ নেই তা হারে হারে টের পাচ্ছে ভারত। নতুন বাংলাদেশ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, এটা বুঝে গিয়েছে ভারতীয়রা। চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ, কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। উপদেষ্টা পরিষদের মধ্যে যারা বিএনপির দালাল, তারা পরিবেশ নষ্ট করার জন্য দেয়, তারা সুষ্ঠু এবং কারচুপি নির্বাচন করছে। তারেক রহমান বলতেছে রাষ্ট্র জনগণের না, রাষ্ট্র আমার সম্ভাব্য সম্পত্তি। এটাই গণতন্ত্রের মৃত্যু। ২৪-এর বর্ষা বিপ্লব নিয়ে ওনার কোনো আলাপ নাই, কোনো আলাপ নাই। হাসিনা নিয়ে কোনো আলাপ নাই, আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ নাই, ফ্যাসিবাদ নিয়ে কোনো আলাপ নাই। যারা জুলাইকে বিশ্বাস করে না, আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না, কোনোভাবেই দেব না যারা জুলাইকে ধারণ করে না। আর এই সিদ্ধান্ত নিতে হবে আগামী ১২ই ফেব্রুয়ারিতে। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি। অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল এইসব চোর বাটপাদের জন্য, তাই না ভাই? কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না। ক্ষমতা নয় বরং নির্বাচন দিয়ে দেশ বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণযোগ্য করে প্রতিষ্ঠিত করাই সেনাপ্রধানের লক্ষ্য। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যারা আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে জানতে এবং বুঝতে পারবেন বাংলাদেশের অভ্যন্তরীণ চলমান রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থা। দর্শক, ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, অতএব চলুন আমি আর কথা বাড়াবো না, না টেনে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ, কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস সরকার যথেষ্ট আন্তরিক ছিলেন এবং এখন আছেন, কিন্তু তাদের কথা প্রশাসনের একটা অংশ শুনছে না, পুলিশ শুনছে না, সেনাবাহিনীর একটা অংশ শুনছে না। উপদেষ্টা পরিষদের মধ্যে যারা বিএনপির দালাল, তারা পরিবেশ নষ্ট করার জন্য দেয়, তারা সুষ্ঠু এবং কারচুপি নির্বাচন করছে। দর্শক, এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার কি করেছে, তাদের কি প্রস্তুতি, আমি আপনাদেরকে জানাবো যে এত কিছুর পরও চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকারের যে প্রস্তুতি, বাংলাদেশে রক্ত ঝরছে, লাশ পড়ছে, এদেশে নারী নির্যাতন হচ্ছে, নারীদের কোপানো হচ্ছে, তাদের পোশাক খুলে নেওয়া হচ্ছে, বর্বর নির্যাতন চালানো হচ্ছে তারেক রহমানের পরিকল্পনায়। তারপরও ইউনূস সরকার ওয়াজ আন্তরিক যে তারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারেননি। কয়েক মাস যাবৎ তারেকের গুন্ডা বাহিনী ঢালাও ভাবে নারীদের উপর হামলা করছে, নারী নির্যাতনকারী একটা দল, এবং ওরা ওদের বউকেও পিটায়। কিন্তু এই ফৌজদারি অপরাধের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করতে পারেনি, করতে হবে। এর মানে এই নয় যে আমরা পিছু হব। এখন নির্বাচন না হলে বিএনপির লাভ, কারণ তারা তাদের পরাজয়ের লজ্জা ঢাকতে পারবে। দেখেছেন না, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে তারেক। কেন? পরাজয়ের লজ্জা ঢাকতে। এইভাবে পরাজয়ের লজ্জা ঢাকতে জাতীয় নির্বাচন বন্ধ করে দিতে চায় বিএনপি। আর এই জন্যই দেশে লাশের রাজনীতিতে মেতে উঠেছে বিএনপি। তারা নিজেদেরকে হত্যা করে এখন প্রতিপক্ষকে হত্যা করা শুরু করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রথম শহীদ জামাত নেতা, নির্বাচনী প্রচারণায় তাকে টার্গেটেডলি ঠান্ডা মাথায় তারেক বাহিনী, তারেকের রেলি দেয়া গুন্ডা বাহিনী হত্যা করেছে। এটা তারেকের নির্দেশ ছিল। তারেক রক্ত খেতে বাংলাদেশে এসেছেন। এই সামরিক পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ওভারঅল আন্তরিক এটা মনে হলো। সেনাবাহিনী কিছুটা হলো আগের চাইতেও নিরপেক্ষ মনে হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করতে চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধ্বজভঙ্গ এক উপদেষ্টা।
তার বডি ল্যাঙ্গুয়েজই তো স্মার্ট না। দেখলে মনে হয় ঘুমান ঘুমান, অথবা চেহারা দেখলে মনে হয় কি বলবো, চেহারার মধ্যে যে একটা ভাইব্রেন্ট ভাব থাকে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা মোবিলিটি থাকে, এটা তার মধ্যে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক দক্ষ লোক, মেধাবী, জ্ঞানী, আমি চিনি তাকে, জানি, এবং অত্যন্ত সৎ লোকও বটে, কিন্তু বিএনপির দালাল। সমস্যা হচ্ছে এটা, এখানে ঝামেলা করছে বিএনপি। বিএনপি দালালি কেন করবেন? এই বিএনপি দালালি করতে চাই তাকে এখন ওই একটা রোগ আছে না, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপিটেশন না কি যেন, তাকে দেখলে মনে হয় যে এই কোষ্ঠকাঠিন্য হয়েছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা চাদ্রেল পোস্ট, যেই পদে যিনি যান তার মাথা উলে যায়, এটার জন্য তিনি এটা ডিজার্ভ করে না। আমি তো মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো উচিত ছিল মোস্তফা সরোয়ার ফারুকীকে, বুঝিয়ে দিতেন যদি নতুন কাউকে না নেন। ডক্টর খলিল রহমানকে সেট করা হয়েছিল, ঠিক করা হয়েছিল, শপথ হবে, শপথের জন্য চিঠি দেওয়া হয়েছে যে ডক্টর খলিল রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন, কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে এখন আমার দেশের নারীদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে, একের পর এক তাদেরকে লাঞ্ছিত করে, শারীরিকভাবে আঘাত করে, তাদেরকে কোপায়, মাথার উপর কোপ দেয়। আপনি চিন্তা করেছেন এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? ইউনূসের আমি দোষ দিচ্ছি, কারণ ইউনূস চেয়েছেন, কিন্তু বিএনপির চাপে পারেনি। এই জন্য বিএনপির কথা শোনা এটাই ছিল ভুল। কিসের বিএনপি? সব সোজা করে দিতে হবে। জামাত কোথাও অন্যায় করলে তাকেও সোজা করে দিতে হবে, আইন প্রয়োগ করতে হবে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক ভালো। এই যে কথা, এটি তো ইতর শ্রেণীর স্বরাষ্ট্র উপদেষ্টাদের মতো হয়ে গেল। প্রত্যাশার চাইতে ভালো, এটা মানে কি? প্রত্যাশার চাইতে ভালো হলে এই নারীদের উপর হামলা হয় বাংলাদেশে? আপনি দুর্বলতা স্বীকার করেন, না করছেন না। তবে যত সমস্যা এগুলো বিএনপির কারণে, স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যর্থ এটাও বিএনপির কারণে। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির কথা শুনবে কারণ জনগণকে, ইউনূসের কথা ছিল যে জনগণকে জানিয়ে দিয়ে তিনি জনগণকে সাথে নিয়ে দায়িত্ব পালন করবেন। ইউনূস জনগণকে জানিয়ে দিয়ে বলুক যে আমরা কাজ করতে চাই, কিন্তু বিএনপি এইভাবে কাজ করতে চায় না, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করবো, এটা আমার কাজ, কিন্তু এটা বিএনপি বাধা দিয়ে এই রানিং যিনি আছেন বিএনপি দালাল তাকেই রেখে দিয়েছেন। আর আমি নতুন জায়গায় সেট করেছি খলিল রহমান, তাকে বসতে দেয়নি বিএনপি, তার একটা থ্রেট দিয়েছি। এটা জাতিকে জানিয়ে দিন। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায়, ঠেলার নাম বাবাজি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে, যেমন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে। এমনকি বিএনপির বড় বড় নেতা, এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে, এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে। আমরা বাহরাইনের খবর পেয়েছি, বাহরাইনের একটা ভিডিও আমি গত 2 দিন আগে আপনাদেরকে দিয়েছি। সেইখানে দেখেছি বাহরাইন প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছে, এর ভিতরে যারা বিএনপি পন্থী আছে, যারা বাংলাদেশ থেকে নতুন গিয়েছে বাহরাইনে, তাদেরকে জোর করে ভুলভাল বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়েছে এবং না ভোটে ভোট নিয়েছে। বাংলাদেশে ইশরাকের মুখে আমরা শুনেছি, আমির খসরু মাহমুদের মুখে আমরা শুনেছি, সালাউদ্দিন আহমেদের মুখে আমরা শুনেছি, এরা সেম ধরনের কথা বলেছে যে না ভোট, কিসের গণভোট? গণভোট কিছু নাই, হ্যাঁ বলে কোনো ভোট নাই। এবং রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির কর্মীরা প্রত্যেকের কাছে একই কথা বলেছে, না ভোট এবং ধানের শীষে ভোট। অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিবেন। এই বিষয়টা তিনি যে একেবারে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, কাকতালীয় ভাবে তিনি বলেছেন, বিষয়টি এইভাবে ভাবার কোনো সুযোগ নেই। কারণ তারেক রহমান তার নেতাকর্মীদের দিয়ে প্রথমে না ভোটের ক্যাম্পেইন চালিয়ে তিনি মাঠ জরিপ করেছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন। যখন তিনি দেখেছেন যে এর ফল হিতে বিপরীত হচ্ছে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হ্যাঁ ভোট ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। কারণ হ্যাঁ তাদের অস্তিত্বের সাথে জড়িত। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে সাধারণ ভোটারদের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে এদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তির অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হবে? শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে? বাংলাদেশে কি আবার দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে, নাকি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আরেকটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করবে? এটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। সুতরাং তারা মুখিয়ে আছে হ্যাঁ ভোটে ভোট দেবার জন্য। এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও হয়তো তারা ধানের শীষে ভোট দেবে, কিন্তু তারা হাতে ভোট দেবে। কিন্তু তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, যখন তারা তাদের নেতাদের মুখে শুনেছে যে তোমরা না ভোট দাও। তখনই কিন্তু এই মানুষগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে আমার নেতা, তাহলে কাকে আমরা নেতা বানাতে যাচ্ছি? তাহলে তিনি সংস্কার চান না? কারণ এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বিএনপির ওই
যারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, মন্ত্রী এমপি হবে, এরা ছাড়া প্রতিটা মানুষ সংস্কার চায়। যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা সংস্কার চায় না এই কারণে, এই সংস্কারের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো থাকলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাদের চুরিচামারি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ক্ষমতাটা জনগণের কাছাকাছি চলে যাবে, জনগণ এবং ক্ষমতা প্রায় প্যারালাল চলে আসবে, সমান্তরালে অবস্থান করবে। জনগণ ইচ্ছা করলে দুর্নীতিবাজ কোনো নেতাকে ঘাড় ধরে সেখান থেকে নামিয়ে দিয়ে তার স্থলে অন্য আরেকজন নেতাকে বসিয়ে দিতে পারবে। এটি হচ্ছে হা ভোট। সুতরাং তাদের বাড়া ভাতে কেউ ছাই ঢালুক, এটি কেউ চায়? এই জন্য বিএনপির নেতারা এমপি মন্ত্রী যারা হবে আশায় আছে, যারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি মন্ত্রী হবার জন্য, তারা এটি চায় নাই। যার কারণে তারেক রহমানের কাছে এই মেসেজ চলে গেছে যে না ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তাদের ভোট কমেছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন। এটিও যে তারেক রহমানের মনের ভিতরের কথা সেটি কিন্তু আমরা একেবারে পরিষ্কার করে বলতে পারছি না, কারণ যেহেতু তিনি তার নেতাকর্মীদের দিয়ে আগে না ভোটের ক্যাম্পেইন চালিয়েছেন, তার নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করেছে এটি তো তার অজানার কথা নয়। আর নেতারা তো কেন্দ্রের গ্রিন সিগন্যাল না পেয়ে নিজের ইচ্ছায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করে নাই, মানুষকে না ভোটে ভোট দিতে বলে নাই। এটি পাগলেও বিশ্বাস করবে না, কখনো এটা হওয়া সম্ভব নয়। অবশ্যই কেন্দ্র থেকে এই আলাপ আলোচনা হয়েছে, তারই প্রতিফলন তো তৃণমূলে গিয়ে পৌঁছেছে। তাহলে বিএনপি তাদের পরিবারে এই আলোচনা হয়েছে যে না ভোট ক্যাম্পেইন করতে হবে, তার তৃণমূলে ওই মেসেজ পৌঁছে গেছে, যার কারণে তারা না ভোটে ক্যাম্পেইন করেছে। তারা যখন রেজাল্ট ভালো পায় নাই তখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলার নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদেরকে। যাই হোক, সব মিলিয়ে এটি ভালো, যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন এটি ভালো। এখন আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। বিএনপি যেহেতু না ভোটের পক্ষে ফিরে এসেছে, এখন তাদেরকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে। আমরা দেখছি বিএনপি নারী ভোটারদের প্রতি প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ তাদের হাতে এই জরিপ আছে বাংলাদেশের যে ভোটার রয়েছে এই ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক নারী। সুতরাং এই নারীদের ভোট বিএনপির বাক্সে যাচ্ছে না, এটি বিএনপি নিশ্চিত হয়ে গেছে। প্রায় সামান্য খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাচ্ছে, বাকিটা চলে যাচ্ছে জামাত ইসলামের বাক্সে। তো এই মেসেজ যখন বিএনপির কাছে গেছে, তখন বিএনপির হাইকমান্ড থেকেই তার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যত পারো নারীদেরকে যেভাবে হোক, জামাতের এই নারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত থাকতে হবে, তাদের যে কোনো ভাবে হোক ভোট ক্যাম্পেইন থেকে তাদের বিরত রাখতেই হবে। যার কারণে তারা ওই মিশন নিয়ে নেমেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে জামাতের যে সমস্ত নারী সদস্য রয়েছে তারা ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, কখনো তলপেটের উপরে লাথি মারা হচ্ছে, কখনো তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, বৃদ্ধা মাকে ফেলে দিচ্ছে। হেন কোনো ঘৃণ্য কাজ নাই যা করছে না। সর্বশেষ আজকে আমি যে আপনাদের ভিডিওটা দেখাবো এটি নোয়াখালীর সোনাইমুড়ির একটা ঘটনা। পৌরসভার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার একজন মা, তিনি ভোট চেয়ে ফিরে আসছিলেন, তার কাজ শেষ, দাওয়াতি কাজ শেষ, তিনি বাসায় ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে ৮ নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সন্ত্রাসী মোশারফ, এই সন্ত্রাসী মাটার সাথে কি আচরণটা করেছে একটু দেখুন। আমরা মহিলা কি রাজনীতি নাম কন নাম পরে যাবেন শয়তান মহিলা এই কোরআন শরীফ লই এই কে হইছা লই এই মহিলা বেয়াদব মহিলা আপনারা আড়ি আড়ি ইগিন করো এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা এগুলো আছে পর্দা করতাম ভাই ভাই কি করতাম পর্দা এটা ভাই ভাই কি করতাম কি করে দিচ্ছে বাড়িতে বাইতে রাখবেন স্বামীর হরাতে না স্বামী কাজ করেন আপনারা ইগিন কেটে শিখেছেন আর একদিন দেন তো অবস্থা খারাপ করলেন মহিলা এত খারাপ। আমরা কোন সার্ভিস আছেন গাড়ির ভিতরে কি কি আছে এই গাড়ির ভিতরে কি কি আছে শুনুন আমরা কাজ দিতে শুনুন অবস্থা ধরেন আমাদের মায়ের বলে এটা ইসলাম টাইম করে বলবে এটা ইসলাম টাইম দেখি আমরা বললাম একটা দিন বাকি বাড়ি খবর কিন্তু আমরা আপনারা মানুষকে বিয়ে করতে পারেন আপনারা কি জানাতে টিকিট দেয় জানা জানা মানে কারা বিএনপি এদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে এটি এখনো তারা পরিষ্কার করছে না এবং তারা স্বীকারও করছে না। এইটারে ইতিহাসে বলে প্রি ইলেকশন স্যাবোটাজ নিক্সন, এটা দিয়ে সার্চ দিয়ে দেখেন গুগলে। কিন্তু এই একটা জিনিস ইতিহাসে নাই, তারেক রহমান এটা ইতিহাসে নতুন করছে। নির্বাচনের আগে বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলে সেটা প্রকাশ্য রাজনৈতিক বক্তৃতায় ঘোষণা করছে। তিনটা জিনিস একসাথে হয়েছে, প্রি ইলেকশন, ইলেকশনের আগে, ফরেন অ্যাক্টর, বিদেশি পক্ষ, পাবলিক ডিক্লারেশন, প্রকাশ্য ঘোষণা। এই তিনটার কম্বিনেশন গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো কোথাও ঘটে নাই, তারেক রহমান প্রথম করছে। এটা কোথাও ঘটে না, এটার কারণ খুবই পরিষ্কার, কারণ এটা করলে স্টেট পার্টির যে বাউন্ডারি, রাষ্ট্র এবং দলের যে সীমানা, এটা ভেঙে যায়।
দল আর রাষ্ট্র আলাদা থাকে না। এখন আসি সবচেয়ে গভীর জায়গায়, রাষ্ট্র কি আসলে? রাষ্ট্র কোনো ব্যক্তির ভবিষ্যৎ স্বপ্ন না, রাষ্ট্র কোনো দলের আগাম সম্পত্তি না, রাষ্ট্র একটা প্রক্রিয়া, প্রসেস। রাষ্ট্র একটা ইনস্টিটিউশন, এই প্রক্রিয়ার ধাপ আছে। জনগণের ভোট প্রথমে, সাংবিধানিক দায়িত্ব তারপরে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, 3টা ধাপ আছে। এই 3টার একটাও বাদ দিলে রাষ্ট্র থাকে না, থাকে ব্যক্তিগত শাসন। তারেক রহমান তার ব্যক্তির শাসন চাপাই দিতে চাইতেছে বাংলাদেশের উপরে। উনি ভোটের আগেই রাষ্ট্রের মতো কাজ করতে শুরু করছেন। তার মানে তারেক রহমান বলতেছে রাষ্ট্র জনগণের না, রাষ্ট্র আমার সম্ভাব্য সম্পত্তি। এটাই গণতন্ত্রের মৃত্যু। তারেক রহমানের হাত ধরে আসতেছে গণতন্ত্রের মৃত্যু। গণতন্ত্র মানে যা খুশি তাই করে না। গণতন্ত্র মানে কে কবে কথা বলবে, কোন পরিচয় বলবে, কোন সীমার মধ্যে বলবে, সেইটা ঠিক করা। তারেক রহমানের এই বক্তব্য প্রমাণ করছে তারেক রহমান তার সীমা লঙ্ঘন করছেন। রাষ্ট্রের মালিক জনগণ, সিদ্ধান্ত নিবে জনগণ, আপনি তারেক রহমান না, আপনি রাষ্ট্রের মালিক না, এটা আপনার জমিদারি না। আপনাদের কি মনে হয় তারেক রহমান রাষ্ট্র নায়ক হওয়ার উপযোগী? উনি রাষ্ট্র চালাতে পারবেন? উনি রাষ্ট্র বুঝেন? উনি তৈরি হয়েছেন রাষ্ট্র চালানোর জন্য? বিচারের ভার আপনাদের উপরে দিলাম। 24-এর বর্ষা বিপ্লব নিয়ে ওনার কোনো আলাপ নাই, কোনো আলাপ নাই। হাসিনা নিয়ে কোনো আলাপ নাই, আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ নাই, ফ্যাসিবাদ নিয়ে কোনো আলাপ নাই। তাহলে কেন তো মানুষ রক্ত দিল? সে আলাপ আছে? নাই। মানুষ অন্তরের কোন আগুনে জ্বলে প্রাণ দিতে দ্বিধা করেনি 24-এ, সেটা নিয়ে কোনো আত্ম অনুসন্ধান নাই বিএনপির। আমরা কি এইভাবে বর্ষা বিপ্লবের আকাঙ্ক্ষার কবর দিয়ে দেব? আমরা কি তারেক রহমানকে আর বিএনপিকে ক্ষমতায় আনার জন্য লড়াই করছিলাম? আমাদের বাচ্চারা অকাতরে প্রাণ দিছিল, রক্তে ভাসায় দিছিলাম, রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। কিন্তু তারেক রহমানের বক্তৃতায় তার কোনো ছাপ নাই। আমরা ওই লড়াই করিনি তারেক রহমান আর বিএনপিকে ক্ষমতায় এনে বসাবো। আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না, কোনোভাবেই দেব না যারা জুলাইকে বিশ্বাস করে না। আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না, কোনোভাবেই দেব না যারা জুলাইকে ধারণ করে না, জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করে না। আর এই সিদ্ধান্ত নিতে হবে আগামী 12ই ফেব্রুয়ারিতে। আপনার স্বপ্ন, আপনার মর্যাদা, আপনার ভবিষ্যৎকে লুট হয়ে যেতে দিয়েন না। খোদা তাআলা আমাদের এই নিয়তকে যেন কবুল করেন। Why I say that? বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে হার পক্ষে অবস্থান নিয়েছেন এবং হাকে জয়যুক্ত করার জন্য ওনার নেতাকর্মীকে পাবলিকলি নির্দেশ দিয়েছেন। পাবলিকলি মনে রাখবেন, আমরা প্রথমেই আমার চ্যানেল নিউজ বাংলা রহমান মাসুম এবং প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে সবাইকে, পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ওনার এই অবস্থানের জন্য। ইট ইজ ডেফিনেটলি লেট, বাট late is better than nothing. It is a belated decision. Does it cost anything? Did it cost them anything? It did, definitely. বিএনপির এই লেট অবস্থানের জন্য বিশেষ করে ইন রিগার্ডস টু ইয়েস বা হা গণভোটের রেফারেন্ডামে ডেফিনেটলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভোট পাওয়ার ক্ষেত্রে। ডেফিনেটলি এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। প্রশ্ন হলো যে এটা কি জনগণের চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা? ইট মে বি। দিস ইজ ওয়্যার এন্ড হাউ দ্য পাওয়ার অফ সিটিজেন্স implemented around the world. যখন আপনি পাওয়ার দেখাবেন, মানে জনগণের পাওয়ার, যেটা জনগণের পাওয়ারের উপরে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল বা নেতা বা নেত্রী নয়, এবং সেটা প্রমাণ হয়েছে। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি এটা বিএনপির অবস্থানটা প্রথম থেকেই হার পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল। এটা ডেফিনেটলি এটা এক ধরনের ভ্যাকিউম এবং এক ধরনের ডিসক্রিপেন্সি তৈরি করেছে মানে এই ক্ষেত্রে। কিন্তু এটা বিএনপির নিশ্চয়ই রাজনৈতিক সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল এটাকে এত দেরিতে এটাকে মানে বলা। বিএনপির অনেকেই নেতাকর্মী তারা কেন আমরা there are many reasons why তারা নার পক্ষে, রাইট? তারা মনে করেন ফার্স্ট যে কারণটা আমি দেখলাম, প্রথম কারণটাই হলো তারা মনে করেন না মানে হা মানে জামায়াত ইসলামী, বুঝবেন আপনি, হা মানে জামায়াত ইসলামী। এবং তারা আরো দেখেছেন যে আওয়ামী লীগকে খুশি করতে, জাতীয় পার্টিকে খুশি করতে, ভারতকে খুশি করতে তারা হার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বাট ইট ডাজন্ট ওয়ার্ক। এটা তারা দেখেছেন, কারণ জনগণ হার পক্ষে, আমরা হার পক্ষে। কেননা হাই আগামীর বাংলাদেশ, হাই নির্ধারণ করে দিবে আগামীতে কেমন বাংলাদেশ আমরা চাই। আমরা কি আরো ফেসিবাদ দেখতে পাবো কিনা বাংলাদেশে? লুটপাট, জুচ্ছুরি, প্রতারণা, সন্ত্রাস, চাঁদাবাজি, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ নিবে কিনা সেটা হা এবং নায়ের উপর নির্ভর করেছে। আমরা বলছি বারবার যে 1971 পরে, লেডিস এন্ড জেন্টলম্যান, 1971 পরে 54 বছর পরে জীবনে রাজনৈতিক দলগুলো যে অপরচুনিটি আপনার জন্য সৃষ্টি করতে পারে না এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা করেছে। সেটা হচ্ছে হ্যাঁ এবং না। ভোট কাকে দিবেন? আমি কোন দলের পক্ষে প্রচারণা করতেছি না এই মুহূর্তে, যেহেতু আমি নিউট্রালি অবস্থান করতেছি এই মুহূর্তে। জাতীয়তাবাদী মানে সব মানে শক্তি, আমি সবাইকে জাতীয়তা, আওয়ামী লীগের বাইরে সবাই জাতীয়তাবাদী মনে করি, এটা হচ্ছে বারম লাইন। সো বিএনপির ক্যাবরে ভোট দেন, ফ্যান্টাস্টিক। আমারও বিএনপির ভিতরে আমার পছন্দের প্রার্থী আছে। আমি বলতে গেলে আপনাদেরকে আমি বলি আমি টাকা পয়সা দিয়েছি ইলেকশনের এই মানে ফান্ডে, তাদের হোক 10,000 15,000, কারণ এটা মানে ওয়াই বিকজ ভালো প্রার্থী। এটা আমরা নিজে একজনকে তো আমরা লবিং করে নিয়ে এসেছি, সত্য কথা বলি আমি আপনাদেরকে। বিএনপি প্রার্থী, উনি বিএনপির পক্ষের মানুষ। কেন আমরা চাই এই ভালো মানুষগুলো অবশ্যই এখানে তাদেরকে যেতে হবে। জামাতের প্রার্থী আছে, আপনি দল হিসাবে আপনি জামাতকে নিশ্চয়ই পছন্দ করেন, তাদের মানুষ আছে ভালো ভালো, তাদেরকে ভোট দেন, নট এ প্রবলেম। এনসিপি আছে। এখন প্রশ্ন হলো এই জায়গাতে যে আপনি কিন্তু হার ক্ষেত্রে আমি কিন্তু মানে আমার দল আমার দল বাংলাদেশ, আমি এখানে কোনো আমি নিরপেক্ষ থাকা আমার কোনো সুযোগ নেই। এতে যদি আমার ব্যক্তি যিনি আছেন, পছন্দের ব্যক্তি, উনি যদি হার বিপক্ষে অবস্থান নেন, আমি তার বিপক্ষে যেতে বাধ্য, মুখ খুলতে বাধ্য। এখানে কোনো ক্ষমা করা হবে না। এটা আমি আগে বলেছি। কেন আমি মনে করি, বিশ্বাস করেন, আমি জানি এখানে সমস্যা সৃষ্টি হয়েছে কিভাবে। এটার জন্য আমি আমার জামাতকে দুষবো। কেন মনে করেন বিএনপি এটা জামাতের দল? এটা জামাতের না।
সুশাসনের কথা বললে জামাতের পক্ষে যায় কিভাবে? তাহলে আপনারা কি সুশাসনের বিপক্ষে? এই প্রশ্নটা তো আমি করতেই পারি আপনাদেরকে। প্রথম কথা হলো, হাই আগামীর বাংলাদেশ। আমি আওয়ামী লীগের যারা কেউ যদি থেকে থাকেন আজকে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আছে এখানে, শুনে যাবেন মনোযোগ দিয়ে। আপনাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াই আমাদের বক্তব্য শুনবেন, কাজে দিবে। আর যদি শোনেন না, মানে আপনার নেতৃত্ব কারো কথা শুনতো না, ধ্বংস হয়ে গেছে, ব্যাগ এন্ড ব্যাগেজ, a destruction, a pure and complete destruction for Awami League during that time. Yes, কারণ দল ক্ষমতা থেকে খালি যায় নাই, দলের অস্তিত্ব সংকটে পড়েছে, দল নিষিদ্ধ হয়েছে, দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আরো যারা আছে কমসে কম 50 জন মৃত্যুদণ্ডের মানে অপেক্ষা করতেছেন, এটা পাবেন সবাই করে, এটা অপরাধ করেছেন। এটা যতই আপনি চাপাবাজি করেন না কেন, মুখের মানে জোর দেখান না কেন, কাজ হবে না, বিকজ আপনি অপরাধ করেছেন, আপনি মানুষ মেরেছেন, আপনি লুটপাট করেছেন, আপনি খুন করেছেন, আপনি গুম করেছেন, আপনি রাষ্ট্র অনাচার সৃষ্টি করেছেন, আপনি সব অপরাধের দায় আপনাকে নিতেই হবে। এগুলো আপনি বললে হবে না, এটা পৃথিবীতে এভাবে চলে না। এই জন্য প্রত্যেকটা উন্নত দেশ এবং দেশ কিন্তু মুখ বন্ধ করে বসে আছে, আওয়ামী লীগের বিষয়ে মুখ খুলতে পারতেছে না, কেননা তারা জানে তাদের চোখের সামনে এই অপরাধগুলো করা হয়েছে। পার্টিকুলারলি আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশ বা ইন্ডিয়ার মতো দেশ, ইন্ডিয়া যদিও নেকেডলি আওয়ামী লীগের স্পন্সর, এবং এই আওয়ামী লীগের স্পন্সরের কারণে তারা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। 96 আওয়ামী লীগ এতটা দুর্বিষহ এবং কোন ডেঞ্জারাস ছিল না, তারা কিছু ফেলিয়ার ছিল, বাট দে ওয়াজ প্রিটি মাচ সিমিলার টু বিএনপি। বাট আমি আপনাদেরকে বলি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ধন্যবাদ এবং প্লিজ এনজয় অ্যান্ড সেলিব্রেট। বিএনপি এটার পক্ষে রয়ে গেল কোনটা, রয়ে গেল আরেকটা ডোমেস্টিক মানে পলিটিক্যাল পার্টি, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। নাও জাতীয় পার্টি আমি মনে করি 2-1 দিনের ভিতরে এই হার পক্ষে অবস্থান নিতে বাধ্য হবে। বিএনপির তারেক রহমান সাহেবের বর্তমানে এই অবস্থান পরিবর্তনের কারণে কোথায় গেল, আমি মনে করি এটা শুভবুদ্ধির উদয় হয়েছে এবং এটা একটা গ্রেট ডিসিশন নিয়েছেন। মানে দেরিতে হলো, মানে হার পক্ষে সুস্পষ্টভাবে অবস্থান নিয়ে, না হলে এই ইলেকশনে মারাত্মক ধরনের বিপর্যয় ডেকে আনতো এই হার বিপক্ষে অবস্থান নেওয়া। আমি দেখেছি মাঠ পর্যায়ে বিএনপির অনেকে আমাদের ভাই বন্ধুরা, তাদের সাথে একটু দূরত্ব বেড়েছে, তারা মনে করেন যে হ্যাঁ মানে জামায়াত, এবং তারা পোস্ট দিয়ে যাচ্ছেন, আমি গর্ব করে বলতে পারি মানে আমি হার পক্ষে। কিন্তু আপনি হার পক্ষে গর্ব করে কেন বলবেন? এই হ্যাঁ আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি 54 বছরে যা জীবনে কল্পনা করতে পারেন নাই রাষ্ট্র ব্যবস্থায়, তার ইঙ্গিত দিচ্ছে এবং এটার ইন্ডিকেশন, এবং দিস ইজ দ্য বিগিনিং। ইফ ইউ ভোট ফর ইয়েস ইউ ক্যান গেট দ্যাট। আমি প্রবাসীদের উদ্দেশ্য সেটা আমি বলতে চাই। ফর এক্সাম্পল, আপনারা যারা প্রবাসী আছেন, বছরের পর বছর মধ্যপ্রাচ্যে থাকেন, ঠিক মতো দেশে যেতে পারেন না, সন্তান মানে আপনি যখন এসেছিলেন সন্তান তখন অস্তিত্ব ছিল না, আসার পরে শুনছেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, নাও সন্তান বড় হয়েছে, দেশে যেতে পারেন না, সন্তানের মুখ দেখেন না ঠিক মতো, বউয়ের সাথে দেখা হয় না, বিদেশে আসেন, দেখেন আপনি। কিন্তু আপনি যদি ভোট দেন ইয়েসে, তাহলে সেটা কি হবে, আপনি প্রতি 2 বছর পরে পরে দেশে যদি না যান, আপনার মানে যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন? কেন আপনি যেতে পারেন না? বিকজ আপনার টাকা খরচ পরিবারের তলে। আপনি কল্পনা করেন বিষয়টা, তাহলে আপনি কেন এখন যেতে পারবেন? আমি আপনাকে বলি, এই যে ধরেন প্রবাসীদের সবচেয়ে বড় বিপদ কোনটা? সবচেয়ে বড় বিপদ হলো পরিবারের মানুষের অসুখ বিসুখ লেগে থাকে, এদের যে 1 টাকার জায়গাতে 1000 টাকা যায়, এটা খরচটা কুলাতে আপনার বেতন লিমিটেড সীমাবদ্ধ, আপনি হিমশিম খান। হ্যাঁ যুক্ত হলে কি হবে? সুশাসন নিশ্চিত হবে, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি উইল বি এস্টাবলিশড। দেন হোয়াটস গোনা হ্যাপেন? ইটস গোনা হ্যাপেন ইজ দ্যাট ওষুধ চুরি বন্ধ হবে হসপিটালের, ডাক্তার চাইলে যা ইচ্ছা করতে পারবেন না, আপনার এটা নর্মাল ডেলিভারি হবে, জোর করে সিজার করতে পারবেন না, বিকজ দ্যার ইজ এন চেক অ্যান্ড ব্যালেন্স এন্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা একটা ইনভেস্টিগেশন চলে যেতে পারে, বিচার বিভাগ কাজ করবে, তখন চেক অ্যান্ড ব্যালেন্স আসবে, মানে এরা বই ভীত সন্ত্রস্ত থাকবে, কারণ চাইলেই বিচারপতিকে ট্রান্সফার করা যাবে না, যেহেতু এটা সুশাসনের প্রথম গ্যারান্টি দিচ্ছে এই হার। এবং আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।